শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন তারকাকথন। চ্যানেল আই, যা হৃদয়ে বাংলাদেশ, এবং চ্যানেল আইয়ের সবথেকে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে গান। আপনারা চ্যানেল আই সেরা কণ্ঠ, চ্যানেল আই খুদে গান রাজের ভক্ত রয়েছেন অনেকে, এবং বলাই বাহুল্য প্রতিটি সিজনে এমন এমন শিল্পী চ্যানেল আইয়ের মধ্য দিয়ে তৈরি হয় যারা পরবর্তীতে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে আসলে নানানভাবে রুল করেন বা সেখানে আলো ছড়ান। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আজকের তারকাকথনের মঞ্চ হবে গানের আলোয়, প্রাণের আলোয় ভরপুর। দুজন প্রখ্যাত বলবো বা জনপ্রিয় বলবো, যেটাই বলি না কেন, তরুণদের কাছে জনপ্রিয় দুজন শিল্পী আজ আমাদের সাথে রয়েছেন, এবং একজন সেরা কণ্ঠের, একজন খুদে গান রাজের। চলুন তাদের সাথে একটু পরিচিত হই। শুরুতেই আমাদের সাথে রয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের মেজবা বাপ্পি, এবং আমাদের সাথে রয়েছেন চ্যানেল আই খুদে গান রাজের অনন্যা আচার্য। শুভেচ্ছা। কেমন আছেন দুজন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমিও বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। গানের আলাপ হলে আমি আরেকটু বেশি ভালো থাকি, এবং আমার পরিবারের সদস্যরা থাকলে সেই ভালো লাগাটা আরও বহুগুণে বেড়ে যায়। টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর আসরের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, দর্শকদের নিঃসন্দেহে মনে আছে, কারণ পুনঃপ্রচারটাও আমরা দেখেছি। এবং দক্ষিণ এশিয়ার সব থেকে বড় প্ল্যাটফর্ম বলি আমরা গান নিয়ে, যে গান নিয়ে এরকম আয়োজন কিন্তু দক্ষিণ এশিয়ায় হয় না, সচরাচর আমরা দেখি না। তো এমন একটা প্ল্যাটফর্মে আপনাদের সলো পারফরমেন্সও ছিল, আবার যে কাজটি অনেক বেশি আলোচিত হয়েছে, বেহুলা লক্ষিন্দর, সেখানে প্লেব্যাকে আপনাদের দুজনের কণ্ঠই আমরা পেয়েছি। তো অনেক অনেক পরিবেশনাই কিন্তু ছিল, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোথায় যেন বেহুলা লক্ষিন্দর একেবারে মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু তার পেছনে যে দুজন মানুষের ভয়েস আসলে এই জাদুটা ছড়িয়ে দিতে হেল্প করেছে, তারা হচ্ছেন আমাদেরই চ্যানেল আই পরিবারের দুজন সদস্য। একটু জানতে চাই মেজবা বাপ্পির কাছে, শুরুতেই অভিজ্ঞতাটা কেমন ছিল? খুব ভালো ছিল, মানে অভিজ্ঞতা একেবারে গানটার শুরু থেকে আজকের দিন পর্যন্ত সবাই এত ভালোবাসছেন পুরো পারফরমেন্সটাকে। তো সেই পুরো ব্যাপারটা নিয়ে একটা ভালো লাগে, একটা আনন্দ তো কাজ করেই। যখন কোনো কাজ মানুষের খুব প্রিয় হয়ে ওঠে, তো সেখানে নিজের এতটুকু মানে খুব ছোট্ট অংশ হতে পারলেও সেটা ভীষণ আনন্দের হয়। তো এই কাজটা আসলে একেবারে আমাদের ওরকমভাবে প্ল্যানও ছিল না, আমাদের হঠাৎ করে আমাদের শোয়ের আগে রাতে আমাদের ভয়েস দেওয়ার কথা ছিল, তো কোনোভাবে রাতে আমরা মিস করে ফেলেছি। পরে একদম ভোরবেলা সবাই স্টুডিওতে বসে আছে, গিয়ে ভয়েস দিতে হবে। অনন্যা আমার আগে এসেছিল, আমি একটু লেট করলাম, যদি আমার বাসার পাশে স্টুডিও, তো আমি এখানে আফতাবনগরে থাকি, তো স্টুডিওটা এখানেই ছিল। তো ভোরবেলা গেলাম, গিয়ে তার আগে তো আমাকে গান পাঠানো হয়েছে, এবং আমার আরেকটু ইন্টারেস্টের জায়গা ছিল, যেহেতু বেহুলা লক্ষিন্দরকে নিয়ে এরকম একটা পরিবেশনা, আমার মনে হয় না যে এর আগে চ্যানেল এর আগে এই ব্যাপারগুলো নিয়ে মিউজিক্যালি কেউ কখনো চিন্তা করেছেন। অনেকে হয়তো সিনেমা, নাটক, গল্প, উপন্যাস এরকম হয়েছে, কিন্তু গান নিয়ে মিউজিক্যালি যে এরকমভাবে ভাবা যায়, তো এটা খুবই ইউনিক ছিল। তো সেটা একটা ভালো লাগার জায়গা। আর আমার বাড়ি তো বগুড়া, তো আমরা ছোটবেলা থেকেই বেড়ে উঠেছি এই গল্পগুলো শুনতে শুনতে বেহুলা লক্ষিন্দরের। তো নিজের সেই জায়গাটাতে, এবং আমাদের তো টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025 সেটা অনুষ্ঠিতও হলো আমার এলাকাতেই, বগুড়ায়। তো যে শহরের আলো বাতাসে বড় হয়েছি, সেখানেই পারফর্ম করলাম। তো তাও আবার এরকম একটা পারফরমেন্স ছিল। আমাদের সলো পারফরমেন্স ছিল, কিন্তু এইটা, এবং যারা অভিনয় করেছেন যে দুজন, আদর ভাই এবং অপু বিশ্বাস, তো তারাও বগুড়ার। তো আমার খুব ভালো লেগেছে, এবং এখন যেভাবে ভালোবাসা ছড়াচ্ছেন খুব ভালো লাগছে। এবং ওইটাতে আমাদের দুজন মিলে যে পারফরমেন্স ছিল, সেটাও ছিল, ওর আবার সলোও কিছু পারফরমেন্স ছিল, তো সেটাও খুব সবার খুব প্রিয় হয়ে উঠেছে। তো দেখতে ভালো লাগে যে সবাই ভালোবাসছেন। ওকে, সো যার কথা বলছি, যে পারফরমেন্সের প্লেব্যাকের কথা বলছি, মনে আসছে আসলে যে সে সময়টাতে কিরকম পারফরমেন্স ছিল। একটু অংশটা আমরা দেখে আসতে চাই বেহুলা লক্ষিন্দরের পারফরমেন্সের। চলুন প্রিয় দর্শক। নাচে মন ধিনা ধিনা, প্রাণেতে বাজে বিনা বাজে রে। নাচে মন ধিনা ধিনা, প্রাণেতে বাজে বিনা বাজে রে। সখা বাজে না বাজে না বাজে না রে, সখা বাজে না বাজে না বাজে না রে। তোমার সঙ্গ বিনা আমার মনের বিনা, তোমার সঙ্গ বিনা আমার মনের বিনা। সখা বাজে না বাজে না বাজে না রে, সখা বাজে না বাজে না
নাচে মনে ধিনা ধিনা প্রাণেতে বাজে বিনা বাজে রে নাচে মনে ধিনা ধিনা প্রাণেতে বাজে বিনা বাজে রে সখা বাজে না বাজে না বাজে না রে সখা বাজে না বাজে না বাজে না রে তোমার সঙ্গ বিনায় আমার মনের বিনা তোমার সঙ্গ বিনায় আমার মনের বিনা সখা বাজে না বাজে না বাজে না রে সখা বাজে না বাজে না বাজে না রে আচ্ছা, এই যে এটা যখন অন এয়ার হলো, পুরো পর্বটা যখন আমরা চ্যানেলের পর্দায় দেখতে পারলাম, নিজেদের পারফরমেন্সে মানে নিজেদের প্লেব্যাকে এই পরিবেশনটা দেখা হয়েছে পুরো? হ্যাঁ, আমরা তো ওখানে দাঁড়িয়ে দেখেছি। হ্যাঁ আমরা অন এয়ার হওয়ার পরে দেখা হয়েছে? হ্যাঁ, অন এয়ার হওয়ার পরে দেখেছি এবং অসংখ্যবার দেখা হয়েছে। কারণ হলো যে যারা আমার ভয়েসটাকে চেনে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, তো তারা সবাই আমাকে মেসেঞ্জারে পাঠাচ্ছিল, হোয়াটসঅ্যাপে সবাই পাঠাচ্ছিল, আচ্ছা কোনোভাবে কি এই গানটা তোমার গাওয়া? আমার ক্ষেত্রেও মানে সেম ঘটনা ঘটেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যখনই আয়োজনটা হলো তার পরদিন থেকেই শুধু যখন আমি ফেসবুকে স্ক্রল করছি তখনই দেখছি যে বেহুলা লক্ষিন্দরের এই রিলসগুলো আসছে, সখা বাজে না, এরপর পিতলের কলসি, মানে আমি শুধু দেখছি এই গানগুলো মানে এত ভাইরাল হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে সচরাচর এমন হয় যে অনুষ্ঠান হবার পরেই যদি কিছু রিলস মানুষ দেখে ফেলে, সবাই একটু মনক্ষুণ্ণ হয় যে কেন আগে থেকে মানুষ দেখে ফেললো, কিন্তু এই পারফরমেন্সটা এত ভালোবাসা পেয়েছে, আমার মনে হয় এই গানের সাথে যুক্ত সকল কলা কুশলীরা রয়েছেন তারা খুশি হয়েছেন যে মানুষ এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। আপনার মতামত কি বিষয়? আমার আসলে সবচেয়ে আনন্দের বিষয়টা কি, আমি রিহার্সালের সময় যখন অপু বিশ্বাস এবং আদর ভাই রিহার্সাল করছিলেন, তখন হঠাৎ আমাকে সোহাগ ভাই বলেন যে তোমাকে অপু ডাকছে। তো সোহাগ ভাই আমার হাতটা মানে টেনে নিয়ে গেলেন অপুদির কাছে, তো গিয়ে বললেন যে এই মেয়েটাই কিন্তু গেয়েছে, তুমি এর গানেই লিপসিং করছো। তখন অপুদি প্রথমে বিশ্বাস করতে পারেনি যে আমি গানটা গেয়েছি। কি ভেবেছে এত ছোট একটা মেয়ে? বললো যে তুমি গেয়েছো গানটা, আমি তো বিশ্বাস করতে পারছি না। এবং পরে এই কথাটা বলেছি যে চ্যানেলে একটা মানে ক্রিম বের করে প্রতি বছর প্রতিটা আয়োজন থেকে, সেটাও উনি বলেছিলেন। তো এই কমপ্লিমেন্টটা আমার জন্য আসলে খুব সুন্দর। আর এই যে পিতলের কলসির কথাটা বলেছেন, সেই পিতলের কলসিটা তো একটা ইতিহাস হয়ে গেছে আসলে, এবং চ্যানেলের সেই পিতলের কলসিটাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা এবং সম্মাননার স্মারক হিসেবে সোনার একটা কলসি হচ্ছে অপু বিশ্বাসকে উপহার দিয়েছে চ্যানেলের পক্ষ থেকে, সেটা নিয়েও একটা অনুষ্ঠান নির্মাণ হয়েছে, সেটাও দেখার অপেক্ষায় আমরা সকলে থাকবো। একটু জানতে চাই, এছাড়া সোলো পারফরমেন্স বা দুইজনের যে সিং করার যে ব্যাপারটা, ঠিক আছে, যে শুরুতে দেখা গিয়েছে যে যেহেতু বেহুলা অনেক বেশি হাইলাইটেড একটা স্টোরিতে, অনন্যার জন্য স্টোরিটা বলাটা তার জন্য তুলনামূলক সহজ ছিল, কিন্তু মেজবাপির যে ব্যাপারটা যে অল্প সময়ের মধ্যেও নিজের ভয়েসটাকে আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার যে একটা চ্যালেঞ্জ, এটা কিন্তু রয়ে যায়, তো সেটা কি ছিল, সেটার চাপ কতখানি ছিল? না আসলে যেহেতু গান গাইতে ভালোবাসি, তো সব ধারার গানগুলোই মানে গান যখন গাইতে হয় তখন আমি একটু অন্যরকম মানুষ, মানে তখন আমার পুরো ডেডিকেশন থাকে ওই গানটা নিয়ে। তো যেহেতু এটাই আমার কাজ এবং আমি এটা করতে ভালোবাসি, ওরকম কোনো চাপ ছিল না। কিন্তু অনন্যার বোধহয় চাপ একটু বেশি ছিল, কিন্তু একটু অভিনয়ের জায়গাও ছিল, কিছু ডায়লগও ছিল, রাইট? কিছু ডায়লগ পুরো মানে যতগুলো মেয়ে পার্ট ছিল, মানে উপদির যতগুলো পার্ট ছিল সবগুলো তো মানে আমি আর আমার চাপটা কমিয়ে দিয়েছে সোহাগ ভাই। ওই আমি আসতে যতটুকু দেরি করেছিলাম তো ততটুকুর মধ্যে উনি হচ্ছে ওই ছেলের পার্টটুকু উনি ওই দিয়ে ডায়লগগুলো উনি দিয়েছেন, করে ফেলেছেন, তারপর আমার গিয়ে শুধু গানটাই গাইতে হয়েছে। তো অনন্যার ক্ষেত্রে আসলে এই পারফরমেন্সে বা এই পরিবেশনার জন্য ভয়েস দেয়াটা মানে চ্যালেঞ্জেস গুলো কি ছিল, আবার আরামের জায়গাটা কেমন ছিল একটু জানতে চাই। আরামের জায়গা ছিল, আমি তো আগে জানতাম না যে গানটাতে মানে যে চিত্রনাট্যটা হচ্ছে সেখানে উপদি এবং সেই সাথে আদর ভাই সেখানে লিপসিং করবেন। তো আমার এর আগের দিন আমার ছোট বোন সে হুট করে অসুস্থ হয়ে পড়ে, তো সব কিছুর মধ্যে মানে গানটাকে যে আমি একটু শুনবো ভালো করে সে সময়টাও ছিল না, সারা রাত আমি জেগেছিলাম। তো ভোরে যখন গিয়ে স্টুডিওতে গেছি আর কি, যতটুকু রাস্তায় সময় পেয়েছি ঠিক ততক্ষণ আমি গানটা শুনতে শুনতে গিয়েছি, মানে ওইটুকুই হচ্ছে আমার গান শোনা বা শেখার সময়। তো যাওয়ার পর আমি মনে মনে ভাবছি যে আমি সারা রাত জাগা,
এই বয়সে আমি কিভাবে এই গানগুলোকে মানে ফুটিয়ে তুলবো, কারণ এটা তো একটা চিত্রনাট্য এবং চিত্রনাট্যের বিষয়টা কি প্রতিটা গানের মধ্যে একটা আলাদা গায়কী কিংবা আলাদা যে একটা ঢঙের ব্যাপার, একটা নাটকীয়তা, সেটা তো অবশ্যই থাকা প্রয়োজন। তো আমাকে সোহাগ ভাই বললেন যে আজকে তোমরা যে গানটা গাইছো সেখানে অপদি থাকবেন, সেই সাথে আদর ভাই থাকবেন, তো বুঝে শুনে গিয়েও একটু, আর সবাই তো দেখবে। তো আমি তখন একটু টেনশনেই পড়ে গেলাম যে আমি কি পারবো আসলে। পরে গান গাইতে গাইতে মনে হলো যে না, কিছু একটা হতে পারে, আর যেহেতু ওনারা দুজন আছেন আর মেজবা আপি ভাই আছেন, তো কিছু একটা ধামাকা হতে চলেছে। তো সেটার জন্য একটু আরাম পাচ্ছিলাম বটে। সব কিছু মিলিয়ে আসলে আমার অভিজ্ঞতা বেশ দারুণ। এছাড়া পুরো মিউজিক অ্যাওয়ার্ডসে আপনাদের পারফরমেন্স বাদেও এই ভ্রমণটা আপনাদের জন্য মানে এই অভিজ্ঞতাটা কেমন ছিল? সলো পারফরমেন্সের জন্য প্রিপারেশন সেটাও কেমন ছিল মেজবাহ বাপি? খুবই ভালো ভালো ছিল, কারণ এরকম আয়োজন আসলে আপনি যেটা বলছিলেন যে শুধু বাংলাদেশ কেন, দক্ষিণ এশিয়ায় একেবারে হয় না। তো ঢাকা শহরের বাইরে গিয়ে অন্য অন্য জায়গায়, এর আগেও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিভিন্ন জায়গায় হয়েছে। আমার মনে হয় যে এভাবে চলতে থাকলে একটা সময় বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট একবার করে হবে। তো বগুড়ায় হলো, আমি তো প্রথমেই বললাম যে আনন্দের জায়গাটা আমার এলাকা, আমার শহর, তো সেটা অন্যরকম জায়গা। কিন্তু যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে, সব আর্টিস্ট মানে এত পরিচিত মুখ, সবার ভালোবাসার মানুষগুলো সবাই একসঙ্গে এরকম একটা যাত্রা। এবং আমার যেটা হয়েছে যে অনেকের সঙ্গে হয়তো কখনো দেখা হয়নি, কথা হয়েছে, কিংবা আমাকে চেনেন, আমি হয়তো চিনি, এরকম অনেকের সঙ্গে ওখানে গিয়ে প্রথমবার দেখা হয়েছে। কিন্তু সবাই মিলে খুব সুন্দর একটা সময় কেটেছে। আমরা ব্রেকফাস্ট করছি একসাথে, আমরা লাঞ্চ করছি একসাথে, আমরা গল্প করছি, আমরা ঘুরছি, আমরা রিহার্সেল করছি, মানে পুরো ব্যাপারটা একটা পিকনিক ব্যাপার ছিল। একদমই তাই। তারকাকথনের মঞ্চে এই মিউজিক অ্যাওয়ার্ড নিয়ে যারাই কথা বলতে বসেছে সবাই এই একটা ওয়ার্ড বলেছে যে মনে হচ্ছে যে পিকনিকে যাচ্ছি, কোনো অ্যাওয়ার্ড ফাংশন মনে হয়নি যে একটা কাজে আছে। আচ্ছা, আপনার পারফরমেন্স নিয়ে যেহেতু শুনছিলাম, সেই পারফরমেন্সের কিছুটা অংশ একটু দর্শকদের সাথে নিয়ে দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। সোনার কাঠি রূপোর কাঠি তোমার হাতে দিলাম, বিনিময়ে স্বপ্ন দেখার তন্দ্রাটুকু নিলাম। সোনার কাঠি রূপোর কাঠি তোমার হাতে দিলাম, বিনিময়ে স্বপ্ন দেখার তন্দ্রাটুকু নিলাম। সোনার কাঠি রূপোর কাঠি। গানটা এত ভালো গিয়েছে বাপি ভাই, মানে আমরা যখন ওই গানগুলো হলো এক এক করে, তখন সবাই বলছিল যে বাপি ভাইয়ের ভয়েসটা আলাদা লাগছে, আলাদা লাগছে। আচ্ছা, যেহেতু বগুড়ার সন্তান বললেন, এর আগে তো বগুড়া নানান কারণে যাওয়া হয়েছে হয়তো, এমনি পারফরমেন্সের জন্য বগুড়াতে কখনো গিয়েছেন? আমার তো বেড়ে ওঠাই বগুড়ায়, তো ওখানে ছোটবেলা থেকেই বিভিন্ন অনুষ্ঠান, সেগুলো আপনি যেটা বলছেন আসলে যে মানে আমরা যাই কিনা সচরাচর, মানে কনসার্টের জন্য কিংবা হ্যাঁ কোনো কনসার্টের জন্য অনুষ্ঠানের যাওয়া হয়, বগুড়ায় যাওয়া হয়। কিন্তু এরকম একটা আয়োজনে পারফর্ম করতে পারছি, এইটা ভীষণ আনন্দের জায়গা। সেটা যেমন চ্যানেল আই পরিবারের একজন হিসেবে যেমন আনন্দের জায়গা, ঠিক বগুড়ার একজন হিসেবে সেটাও একটা আনন্দের জায়গা ছিল। বগুড়াবাসী কিভাবে চেয়ার আপ করেছে? আমার তো খুবই ভালো লেগেছে, এবং সবাই আমাকে টেক্সট করছিল, একটা কি কার্ড পাওয়া যায় কার্ড কিনা, পাওয়া invitation card। তো সবাই টেক্সট করতেছিল। তো ওই সময় আসলে এইভাবে তো আসলে হয় না, তো এটা একটা প্রসিডিউর আছে সব কিছু মিলিয়ে। তারপরও ওখানে গিয়ে অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়েছে, তারা অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং তারাও ভীষণ আনন্দিত ছিলেন যে হ্যাঁ আমাদের বগুড়ার ছেলে। বগুড়ার কি কি বিখ্যাত বলুন তো? এটা তো সবাই জানে, দই। দই আর মেজবাহ আপি। এটা দারুণ, এটা দারুণ। বগুড়ার মানুষেরাও অনেক বিখ্যাত, তাই না? মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেকে রয়েছেন বগুড়ার। অনেকেই রয়েছেন, এবং আমাদের যেমন অপু বিশ্বাস, আদর আজাদ, শ্রদ্ধেয় খুরশিদ আলম স্যার, শ্রদ্ধেয় ফাতেমাতুজ্জোহরা ম্যাম, লুইপা। তো আসলে খুব ভালো লাগে যে এরকম জায়গাতে আমার জন্ম হয়েছে। তো সেই আলো বাতাসে বড় হয়েছি। হয়তো গানের জায়গাটাতে এখন যে সবাই আমাকে যেভাবে পছন্দ করছেন, আমার গান ভালোবাসছেন, সেটাও একটা জায়গা হতে পারে যে এত এত গুণী মানুষজন এই মাটিতে জন্মেছেন, তো তাদের দেখেছি, শিখেছি,
অনন্যার সোলো পারফরমেন্স নিয়েও জানবো, তার আগে একটুখানি জানতে চাই যে অনন্যা তো চট্টগ্রামের মেয়ে, তাই না? কিন্তু বগুড়ার আঞ্চলিক ভাষা রপ্ত কিভাবে করেছে? এটা আমি খুব অবাক হয়েছি এই সময়। এটা আসলে আমিও প্রথমে ভাবছিলাম যে আমি কি করে গাইবো। প্রথমে ভেবেছিলাম যে চট্টগ্রামের ভাষাটাই বোধহয় সবচেয়ে কঠিন ভাষা বাংলাদেশের মধ্যে। চট্টগ্রামের ভাষা আসলেই কঠিন। কিন্তু প্রতিটা জেলার ভাষাই কঠিন। আমার বগুড়ার ভাষা শিখতে অনেক সময় লেগেছে এবং আমি যার কাছ থেকে হেল্প নিয়েছিলাম, আমার একজন জুনিয়র ছিল ভার্সিটিতে, তো সুস্মিতা, সে আমাকে প্রচন্ড হেল্প করেছে এই গানটা গাইতে। তাহলে কি বগুড়ার আঞ্চলিক ভাষা কিছুটা রপ্ত করতে পেরেছেন? মানে কিছুটা 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 বলতে পারবেন দুই লাইন? আমি আসলে একেবারেই বোঝার উপায় ছিল না। সাধারণত অন্য অঞ্চলের কেউ কেউ যদি নিজের অঞ্চলের ওই আঞ্চলিক ভাষায় কথা বলে কিংবা গান গায়, সেটা আসলে বোঝা যায় কোথাও একটা, কিন্তু ওর গায়কিতে একেবারেই কেউ বুঝতে আর পারছে না। এমনি তো চট্টগ্রামে যারা বেড়ে ওঠে তাদের ভয়েস একটা চট্টগ্রামের টান থাকে, কিন্তু একটা চাটগাঁয়া হ্যাঁ, টান হ্যাঁ, টান একেবারে। থাকে, সেটা পেরিয়ে এসে বগুড়ার আঞ্চলিক ভাষায় আসলে কিভাবে ওভাবে রপ্ত করেছে এটাও। আমরা যেহেতু বেহুলা লক্ষিন্দরের কথা অনেকক্ষণ শুনেছি, সোলো পারফরমেন্সের কথা বলছিলাম, একটু অনন্যর সোলো পারফরমেন্সটা আমরা দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। ও সুরে তোর বাড়ি কোনা কুটি, নাম না কইলে জবর দেম না সিটি। ও সুরে তোর বাড়ি কোনা কুটি, নাম না কইলে জবর দেম না সিটি। আমরা বগুড়ার সোল, মিছিল মাতর কাপড় তোল, না তুললে সাজাবে নি খুলে দিমু আমি। ওরে না তুললে সাজাবে নি খুলে দিমু আমি। মিছে কথার মানুষ হামিলার সত্যি কথা শোন, তো খামার পছন্দ হচ্ছে তুই আমার আপন। দারুণ, বগুড়ার ভাষায় গিয়েছে আমাদের অনন্যা। অনন্যা, বগুড়ার ভাষা তো শেখা হয়ে গেছে, বগুড়ার একটু ভাষায় একটু, কিছু পুরোটা না কিন্তু। কিছু বলতে পারবেন বগুড়ার ভাষায় আমাদের? গানটা শোনাতে পারি, যতটুকু গাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, দুই লাইন কিন্তু শুনতে পারি আমরা বগুড়ার ভাষায় অনন্যার কণ্ঠে গান। মিছা কথার মানুষ হামিলাই সত্যি কথা শোন, তো খামার পছন্দ হচ্ছে তুই আমার আপন। ভাত না খাইলে আদর কইরা ভিজে খেলাম সিরে, ভাত না খাইলে আদর কইরা ভিজে খেলাম সিরে। ও সুরে তোর বাড়ি কোনা কুটি, নাম না করলে আবার দিন না সেটি। ও সুরে তোর বাড়ি কোনা কুটি, নাম না করলে আবার দিন না সেটি। আমরা বগুড়ার সোল, মিচনা মাতার কাপড় তোল, না তুললে সাজাবে নি খুলে দিমু আমি। ওরে না তুললে সাজাবে নি খুলে দিমু আমি। দারুণ। মেজো আপনি রেটিং দেন আসলে বগুড়ার ভাষায় অনন্যা কতটুকু প্রো? 10 on 11। এমনিতে মানে এই গানটা আসলে মানে প্রেক্ষাপটটা একটু বলুন তো, যে গানের প্রেক্ষাপটটা কি, কার উদ্দেশ্যে, কে গাইছে, মানে পুরোপুরি? এই গানটা আসলে মূলত ছেলে কণ্ঠের গান। হ্যাঁ, হ্যাঁ, মানে ছেলে কণ্ঠে, মানে মেয়েটাকে উদ্দেশ্য করে বলছে যে ও ছুরি তোর বাড়ি মানে কোথায় আর কি জিজ্ঞেস করছে। এটা তো কোনটি? হ্যাঁ, কোনটি। নাম না করলে যাবার দেম না সেটি, মানে নাম তুমি যদি আমাকে না বলো তাহলে আমি তোমাকে যেতে দেব না। আমরা বগুড়ার সোল, মিচিনে মাতার কাপড় তোল, না তুললে সাজাবিনি খুইলে দিমু আমি। এইটুকু বাপি ভাই বলো, বলো তো। মিচ্ছিয়ানা মাথার কাপড় তোল, এটা মানে হচ্ছে একটু মাথার কাপড়টা উঠাও, মানে এরকম আর কি। না তুললে সাজাবিনি খুইলে দিমু আমি, মানে না খুললে মানে যে বেনিটা সাজানো আছে সেটা খুলে দিব দেওয়া আর কি, হবে। এরকম। আচ্ছা, মেজবা বাপি তো অনেক রিলস বানায়, তার প্রেয়সীর সাথে অনেক গান কভার করে। প্রেয়সীকে বা কি বলবো, স্ত্রীকে বগুড়ার ভাষায় গান শুনিয়েছেন কখনো? আমরা মাঝে মাঝে বগুড়া ভাষায় কথা বলি। আপনার স্ত্রী কি বগুড়ার? হ্যাঁ, স্ত্রীও বগুড়ার, তাহলে তো আরো আরো সহজ হয়ে যায়, তাই না? কিন্তু ওর জন্য একটু কঠিন হয়, মানে ও ঠিক একেবারে আঞ্চলিক ওই 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 ব্যাপারটা মানে খুব বলতে পারে না, কিন্তু মাঝে মাঝে আমি ওকে শেখাই, ওকে নতুন নতুন শব্দ বলি। তো আসলে এক একজনের বেড়ে ওঠাটা এক এক রকম ভাবে বেড়ে ওঠে। তো আমি একেবারে আমার জন্ম একদম গ্রামে, মানে একদম দুরন্ত ছেলে, একদম
ধরুন যে দুপুরবেলা স্কুল থেকে এসেই বই খাতা রেখে একদম নদীতে গিয়ে সাঁতরাতে হবে, ঘুরে বেড়াতে হবে, গাছে ক্রিকেট উঠতে খেলতে হবে, হবে। গাছে উঠতে হবে, আম পাড়তে হবে, এই তো এগুলোই। এটাই ছিল ছেলেবেলা, তাই না? এই জন্যই মনে হয় গানটা আরো বেশি গেঁথে আছে, কারণ যে গ্রামকে ভালোবাসে, গ্রাম যার হৃদয়ে গেঁথে থাকে, তার হৃদয়ে গানও আসলে গেঁথে থাকে। এবং একদমই তাই। এই গানটার যেটা অনন্যা বলছিল যে এই যে পুঁটি মাছ মারবে মারে আনি বল, এই যে জায়গাটা, সেগুলো এই আমাদের এই আঞ্চলিক গানগুলো এভাবে আমার মনে হয় যে অন্যান্য অঞ্চলের যে আঞ্চলিক গানগুলো যেভাবে সবার সামনে এসেছে, আমার মনে হয় আমার এলাকার এই আঞ্চলিক গানগুলো মানুষের সামনে আসা উচিত। খুব সুন্দর সুন্দর কিছু গান আছে। এটা কিন্তু অসাধারণ রোমান্টিক একটা গান, খুবই সুন্দর একটা রোমান্টিক গান। তো আমি জানি না আপনি শব্দগুলো শুনে বুঝতে পেরেছেন কিছু কিনা। কিছু বুঝতে পেরেছি আমি, খুব আদর আহ্লাদ নিয়ে আসলে গানের অনন্যা ভীষণ সুন্দর গেয়েছেও বটে, Thank you, এটা thank বলতে you. হবে। আচ্ছা অনন্যা, চট্টগ্রামের ভাষা আমরা অনেকে বুঝতে পারি না, চট্টগ্রামের গান কতটুকু বুঝতে পারবো আমরা সেটা জানি না। অনন্যা কি চট্টগ্রামের ভাষার গান জানেন? হ্যাঁ, কত চিটাগাংয়ের আঞ্চলিক ভাষার গান তো অনেক প্রসিদ্ধ। অনেক প্রসিদ্ধ। তো অনেক গান আছে আসলে, চট্টগ্রামের ভাষার গানের অভাব নেই। আর চট্টগ্রামের বিখ্যাত কি বলুন? চট্টগ্রামের বিখ্যাত সবই, চট্টগ্রাম জেলাটাই বিখ্যাত। মানে সেখানে কি নেই, সেখানে পাহাড় আছে, সমুদ্র আছে, নদী আছে, এবং সেখানকার খাবার বিশেষ করে শুটকি, এরপরে তাজা তাজা যে মাছগুলো, এবং সেখানকার খাবার খেয়ে আপনি খুব অনেক আনন্দ ভোজন পাবেন। বিলাসী হয় চট্টগ্রামের মানুষ, একদম, কারণ মেজবান খাওয়াতে মেজবান, হয় না সবাইকে। মেজবান খাইলে আয়ন। একদম। আর সেই সাথে চট্টগ্রামের মানুষজন খুব বিখ্যাত। এত এত বিখ্যাত মানুষ আছেন আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে, প্রায় চট্টগ্রামেরই তো বলা যায়। তাহলে একটা চট্টগ্রাম ভার্সেস বগুড়া বিতর্ক কম্পিটিশন শুরু করে দিব নাকি আজকে? কোন জেলায় কি বিখ্যাত, কে সবথেকে বেশি ভালো? আচ্ছা, বিশ্বকাপ প্রসঙ্গে একটু আসতে চাই। বিশ্বকাপেও তো এরকম টিম ওয়াইজ ফাইট আসলে চলতে থাকে। এখানে যেমন চট্টগ্রাম ভার্সেস বগুড়া, ওখানে অনেক ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, এরকম একটা কিন্তু লড়াই চলতে থাকে। তো বিশ্বকাপ নিয়ে কি উন্মাদনা রয়েছে? অবশ্যই, এবং সেটা ছোটবেলা থেকে, মানে আমার যখন দেখা যায় আমার জন্মের পর যখনই জ্ঞান হয়েছে, বোঝার ক্ষমতা হয়েছে, তখন থেকে বিশ্বকাপ নিয়ে আমি আমার পরিবারের সাথে একটা আলাদা উত্তেজনা বা উন্মাদনা, যেটাই বলি না কেন, দেখতে পাই। আর আমরা সবাই ব্রাজিল সাপোর্টার। ও, কোনো পক্ষ নেই তাহলে, কোনো পক্ষ এখানে বিপক্ষ তো আমরা নেই? তো বিতর্ক করতে পারলাম না আসলে, আমিও ব্রাজিল সাপোর্টার। দারুণ ব্যাপার। তাহলে ফাইটটা কি কারোর সাথে হয়? মানে আমি দেখেছি যে কোনো সাপোর্টার হলেই আসলে সে একটা ফাইটিং মুডে থাকে পুরো বিশ্বকাপ জুড়ে একদম। হ্যাঁ, একদম। মেজবাপ্পির ওয়াইফ কোন দলের সাপোর্টার? ও তো ফ্রান্সের সাপোর্টার। জমলো না বিষয়টা, আর্জেন্টিনা হলে হলে বেশি তাহলে ভালো হতো। জমতো। হ্যাঁ, আচ্ছা, জীবনে মানে বিশ্বকাপ জুড়ে কারোর সাথে এরকম একটা পাঙ্গা হাঙ্গামা হয়েছে, এমন ইতিহাস রয়েছে জীবনে? এলাকায় ছোটবেলায় অনেক হতো, মানে কি হতো? এরকম হতো যে কে কত বড় পতাকা বানাতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। তো দেখা যেত যে আমরা অনুমান করে নিলাম যে আমরা এবার স্পাই লাগাতাম, ওরা কত বড় বানাচ্ছে একটু খুঁজে দেখো। তো তারপর সেটা অনুমান করে একটু বড় বানাতাম, তারপর গিয়ে দেখি না, ও আসলে আমাদেরটা বলে দেয়। তারপর যেটা হলো যে ওদেরটা তাহলে বড় দুই হয়ে দলের গেল, হয়ে মানে স্পাই হ্যাঁ, দুই ধরনের স্পাই আছে। ওদেরটা বড় হয়ে গেল, তখন আবার ওকে আমরা ধরলাম, এটা তো উচিত হয়নি। তো এগুলো নিয়ে অনেক স্টোরি আছে। তারপর আবার আমরা সেটার সঙ্গে এক্সট্রা আবার কাপড় কিনে এনে ওটার সাথে আবার সেলাই দিতাম, দিয়ে আরো বড় বানানোর চেষ্টা করতাম। তো প্রত্যেক ওয়ার্ল্ড কাপে এরকম একটা ব্যাপার ছিল যে কাদের কত বড় পতাকা। এবার তো রাজ্যকে ম্যাচ দেখতে হবে, এবং অবশ্যই। প্রস্তুতি কি আছে? অবশ্যই। আমি তো মানে ভাবছিলাম যে 4টায় উঠে ম্যাচ দেখার যে আনন্দ, সেটা বোধহয় এই বিশ্বকাপ আসলেই পাওয়া যায়। একদম একদম তাই। এমনিতে তো মিউজিকের লোকরা রাতে ঘুমায় না, আমি শুনেছি। কথা কি সত্যি? অনেকটাই সত্যি, মানে আসলে হয় না অনেক সময়, বাইরে অনেক সময় শো শেষ করতে করতে হ্যাঁ, অনেক অনেক রাত হয়ে যায়, বাড়ি এটাও ফিরতে একটা রাত fact। হয়। আবার আরো কিছু বিষয় রয়েছে, যেমন মিউজিশিয়ানরা প্রত্যেকেই আমার মনে হয় প্রত্যেক ক্রিয়েটিভ মানুষই মানে তারা আসলে অনেক বেশি আবেগী হন। তো রাতের বেলা এটা অনেক বেশি কাজ করে আমার মনে হয়। রাতের বেলা মাথা খোলে, তাই? মাথা খুলে আমি তো আগে কি করতাম, রাতের বেলা পড়াশোনা করতাম, কারণ সবকিছু একদম ছিমছাম চুপচাপ থাকতো। তো বাবা মারা যতই বলুক ভোরবেলা উঠে পড়তে হবে, আমরা কেন যেন রাত্রেবেলায় পড়ে আরাম পেতাম বেশি, একদম তাই না? একদম আমার ক্ষেত্রে সেটাই। রাতের বেলা পড়ার অভিনয় করতাম। আয় হায়। কিন্তু গান গাওয়ার জন্য তো কোনো অভিনয় চলবে না, গান গাইতে গাইতে অভিনয় করতে হয়, এমন হয়েছে। সেটা
আচ্ছা, গানের আলাপ দিয়ে যেহেতু পুরো আয়োজন আসলে মাতোয়ারা ছিল, শেষে ফুটবল এসে, এবং ফুটবলের সাথেও কিন্তু গানের একটা সম্পৃক্ততা রয়েছে। আমরা জানি অবশ্যই। বিশ্বকাপের থিম সং নিয়েও আমাদের অনেক বেশি আগ্রহ এবং উত্তেজনা। যেহেতু শেষ থেকে আছি, গান শুনতে শুনতে বিদায় নিতে চাই দুজনের কণ্ঠে। আমরা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করতে পারি নাকি? হ্যাঁ, যে শুনি, তার আগে আমি দর্শকদের থেকে ছোট্ট করে একটু বিদায় নিয়ে আপনাদের গান শুনতে শুনতে অনুষ্ঠানটা শেষ করব। অবশ্যই। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন, গানে প্রাণে আনন্দে ভরপুর। এমন আনন্দ, এমন নির্মল শুদ্ধতা আপনাদের জীবনকেও ছুঁয়ে যাক, সে প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিব। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই